ভারতীয় সংবাদ মাধ্যমের মতে ওবায়দুল কাদেরের সঙ্গে ক্ষোভের কারণে দেখা করতে রাজি নন শেখ হাসিনা। কিন্তু কেন? যখন বাংলাদেশ নিয়ে চোখ রাঙাচ্ছে ভারত, ঠিক এমন সময় যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিল সৌদি আরব। সৌদি সরকার বাংলাদেশের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও থাকবে এমন ঘোষণার কথা জানালেন। এই দেশের একমাত্র আওয়ামী লীগ ছাড়া, শেখ হাসিনা ছাড়া, ফ্যাসিবাদের দোসর ছাড়া কারোর সাথে জঙ্গিবাদের সম্পৃক্ততা নেই। বাংলাদেশ বিষয়ে ভারত যে অভিমত রাখে এবং যে বিশৃঙ্খলা করতে চেয়েছিল, অনেকে ভয় পেয়ে গিয়েছিলেন যে ভারত কিনা করে বসে। আমি আপনাদেরকে বলি, নানাবিধ কারণে ভারতের কিছুই করার হ্যাঠাম নাই। যতক্ষণ পর্যন্ত আমরা মানসিকভাবে শক্তিশালী থাকব, ততক্ষণ পর্যন্ত ভারত কিছুই করতে পারবে না। এমনকি ভারত ছোট্ট একটা দেশ, ভুটান, নেপাল, তাদেরও কিছুই করতে পারে না। তো আমাদের কেন করতে পারত? এটা আমাদের সরকার বা এই দেশের সরকার নতজানু হলে ভারত করার সুযোগ পায়, এটাই মজার ব্যাপারটা হলো, একটা কথা আছে আমাদের কুমিল্লার ভাষায়, খ্যাতের চাক্কা খ্যাতে ভাঙে লাইলে তোলে না। ধরুন আপনার হাতে যখন ক্ষমতা ছিল, আপনি ক্ষমতাকে প্রয়োগ করে যা যা করছেন, সময়ের পরিবর্তনে একই জিনিসগুলো আবার আপনার সাথেই ঘটা শুরু করেছে। ভারতের মাটিতে এই ঘটনা ইতিপূর্বে কখনোই ঘটেনি এবং অন্য যে দেশেই ঘটুক না কেন, এমনকি যখন যুদ্ধ হয়, আমাদের দেশেও এরকম যখন যুদ্ধ হয়েছিল ৭১ সনে, তখন এরকম সেফ জোন হিসেবে হোটেল শেরাটনকে ঘোষণা করা হয়েছিল এবং সবাই সেখানে আশ্রয় নিয়েছিল। ভারত মনে করেছিল বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠিয়ে নতুন করে আবারও ক্ষমতা হাতে ধরিয়ে দিবে এবং বাংলাদেশকে ধীরে ধীরে শেষ করে দেবে, চুষে নেবে। কিন্তু সেটা আর উল্টো রিয়াকশন হয়েছে, গণেশ উল্টে গেছে। শেখ হাসিনার এমন করুণ পরিণত হয়েছে, একসময় শেখ হাসিনা বাংলাদেশে থাকাকালীন, সরকার থাকাকালীন, তারেক রহমানের বক্তব্য বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা নিষিদ্ধ করে দিয়েছিল। অবশেষে এমনটাই হলো, আল্লাহর কি লীলা খেলা দেখেন, শেখ হাসিনার বক্তব্যই এখন বাংলাদেশে চলা বা চালানো বা প্রচার করা সম্পূর্ণ নিষিদ্ধ। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে হয়তো জেনে গিয়েছেন, শেখ হাসিনা মাঝে মধ্যেই কল রেকর্ড ফাঁস করে ইচ্ছাকৃতভাবে, যেখানে কিন্তু নানা ধরনের হুমকি ধামকি এবং বাংলাদেশ নিয়ে মিথ্যাচার ছড়িয়ে যাচ্ছিল। অবশেষে শেখ হাসিনার বক্তব্যই বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হলো। আরেকটা হলো, আওয়ামী লীগের বড় একজন সাধারণ সম্পাদক ছিল, এক কথায় বলতে গেলে বিনোদন বন্ধু ছিল, ওবায়দুল কাদের। খেলা হবে, আসলে তাকে নিয়ে কিছু না বললেই না। অবশেষে তার পরিস্থিতি কি হয়েছে জানেন? তিনি তো বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে গেছে, কিন্তু দুঃখজনক, ভারতে গিয়ে শেখ হাসিনার সাথে কি ঘটছে তার আমি বলবো না, নিউজটি শুনলেই হয়তো বুঝতে পারবেন। তো চলুন আমি কথা বাড়াবো না, এক এক করে গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য এসেছি। তো সবাইকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিও দেখে আসি। যখন বাংলাদেশ নিয়ে চোখ রাঙাচ্ছে ভারত, ঠিক এমন সময় যে কোনো প্রয়োজনে বাংলাদেশের পাশে থাকার ঘোষণা দিল সৌদি আরব। সৌদি সরকার বাংলাদেশের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও থাকবে এমন ঘোষণার কথা জানালেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে অন্তর্বর্তী সরকার সক্ষম বলে বিশ্বাস করি। বর্তমানে প্রায় ৩.২ বিলিয়ন বাংলাদেশি সৌদি আরবে কাজ করছে এবং দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তারা অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে বছরে $5 বিলিয়ন এবং আনঅফিসিয়াল চ্যানেলের মাধ্যমে আরও $5 বিলিয়ন রেমিটেন্স পাঠান। তাই বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে পাশে থাকবে সৌদি আরব। ৪ ডিসেম্বর ঢাকার টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের সঙ্গে সচিবালয়ের সাক্ষাতের সময় এই কথা বলেন ইসা বিন ইউসুফ। এই সময় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার সৌদি আরবের সঙ্গে বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় করতে আগ্রহী। তাই সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চলমান সকল প্রকল্প অব্যাহত থাকবে। একই সঙ্গে সৌদি আরবকে তথ্য প্রযুক্তি খাতে বিশেষ করে হাইটেক পার্কে বিনিয়োগের আহ্বান জানান তিনি। বাংলাদেশ বিষয়ে ভারত যে অভিমত রাখে এবং যে বিশৃঙ্খলা করতে চেয়েছিল, অনেকে ভয় পেয়ে গিয়েছিলেন যে ভারত কিনা করে বসে। আমি আপনাদেরকে বলি, নানাবিধ কারণে ভারতের কিছুই করার হ্যাঠাম নাই। যতক্ষণ পর্যন্ত আমরা মানসিকভাবে শক্তিশালী থাকব, ততক্ষণ পর্যন্ত ভারত কিছুই করতে পারবে না। এমনকি ভারত ছোট্ট একটা দেশ, ভুটান, নেপাল, তাদেরও কিছুই করতে পারে না। তো আমাদের কেন করতে পারত? এটা আমাদের সরকার বা এই দেশের সরকার নতজানু হলে ভারত করার সুযোগ পায়, এটাই। তারা তাদের চাকর শেখ হাসিনাকে ক্ষমতায় রাখছিল, এরপরে যখন খুশি তখন সীমান্তে নাগরিক হত্যা হয়েছে, মেরেছে, শুধুমাত্র নতজন পলিসির কারণে এই সাহসটা পেয়েছে। যদি আপনারা শক্ত হয়ে দৃঢ়ভাবে থাকতেন, তাহলে এটা পাইতো না। আজকে একটা ভিডিও দেখাবো, তারপরে মূল আলোচনা করব। আসেন আমরা দেখি। आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें बताते हैं कि भाई ये पाकिस्तान तुम्हारा है, इस पाकिस्तान का जो एटम बम है ना, वो भी तुम्हारा है। आए जुर्रत करे कोई आंख उठाकर बांग्लादेश की तरफ देखने की, उसकी आंखें निकाल देंगे। आए कोई हाथ उठाए और बांग्लादेश की तरफ हाथ उठाने की कोशिश करे, उसका बाजू तोड़ देंगे हम इंशाल्लाह, अल्लाह के फजल करम से। मैं आपको एक मुल्क का नाम नहीं लेता, खड़े हैं बांग्लादेश, बांग्लादेश, बांग्लादेश। इसके अलावा आज हम अपने बंगाली भाइयों को जवाब देते हैं, उन्हें
53-54 বছর পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একসঙ্গে ছিল। একটা যুদ্ধ ভারতের প্ররোচনায়, সে যুদ্ধর পরে আজ 53-54 বছর পরে পাকিস্তানের ভাইরা বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিচ্ছে। তারা তাদের থেকে যে বাংলাদেশ আলাদা হয়ে গেছে এই জন্য আর ঘৃণা রাখে না, এবং সেই পাকিস্তান যখন থেকে বাংলাদেশটা আলাদা হয়ে গেল, ওই যুদ্ধর পরে আমাদের বুদ্ধির বয়সে কোনো পাকিস্তানি থেকে বাংলাদেশের প্রতি ঘৃণাসূচক বাক্য আমি কখনো উচ্চারণ করতে দেখি নাই, কখনোই দেখি নাই। তারা আমাদের প্রতি জিঘাংসা ঘৃণা পোষণ করছে। হ্যাঁ, এমনকি এমন বলছে যে আমাদেরকে বাংলাদেশ বানায় দাও, তারা সরকারকে বলে আমাদেরকে বাংলাদেশের মতো বানায় দাও। এটা আমি আপনাদেরকে বলছি, অন্যরকম একটা ভ্রাতৃত্বের জায়গা রয়েছে, সেটা হলো মুসলিম ব্রাদারহুড। আমাদের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান সৃষ্টি হয়েছিল এই মুসলিম আইডেন্টি থেকে, যেটা আমি কয়েকদিন যাবৎ বলছি যে আমাদের এই ভূখণ্ড যে আমরা পেয়েছি এইটা মুসলিম আইডেন্টি থেকে পেয়েছি। এইটা বাঙালি আইডেন্টির জন্য পাইনি, এটা হিন্দু আইডেন্টির জন্য পাইনি। এই ভূখণ্ড পেয়েছি আমরা মুসলিম, তাই এখানে আমরা থাকছি। এটা হিন্দুদের জমি না, হিন্দুদের ভূমি না। হিন্দুদের ভূমি কোথায় সেটাও আলাদাভাবে ব্রিটিশরা মার্ক করে দিয়ে গেছে, এবং হিন্দু এবং মুসলিম তাদের ঐক্যমতের ভিত্তিতে যে তারা এই অংশে থাকবে, আমরা ওই অংশে থাকবো। তো এই যে সেই পুরনো মুসলিম ব্রাদারহুড, এই মুসলিম ব্রাদারহুডের কারণেই ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশে হামলা করার সাহস করবে না। মানে ওই পাশে পশ্চিম পাকিস্তান আছে, এই পাশে পূর্ব পাকিস্তান আছে, এই পাশে বাংলাদেশ আছে, যেভাবে আপনি বলেন, সেটা হলো যে মুসলিম ভ্রাতৃত্ব। এইটার কারণে ইন্ডিয়া জানে যে বাংলাদেশে কোনো একটা দুর্ঘটনা ঘটালে পাকিস্তান চুপ করে থাকবে না। পাকিস্তানে দুর্ঘটনা ঘটালে বাংলাদেশ কিছুই নাও করতে পারে বা কিছুই করবে না, কিন্তু বাংলাদেশে দুর্ঘটনা ঘটালে আমি আপনাদেরকে ড্যাম শিওর বলতেছি পাকিস্তান চুপ করে থাকবে না। এবং আসলে আরও কী হবে বাংলাদেশে দুর্ঘটনা ঘটলে, মানে কেন ভারত সাহস করবে না, কয়েকটা কারণে। একটা হলো ভারতের কাশ্মীর অঞ্চলের, মানে ভারত অধ্যুষিত যে অঞ্চল বা ভারত শাসিত যে অঞ্চল, সেই অঞ্চল স্বাধীন হওয়ার অপেক্ষায় আছে, এবং যে কোনো মুহূর্তে স্বাধীন হয়ে যাবে। ভারত যদি বাংলাদেশের কিঞ্চিত পরিমাণ দখল করার জন্য হামলা করার চেষ্টা করে, মানে খুব অল্প সময়ের মধ্যে কাশ্মীর ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। শুধু কাশ্মীর না, এই দিক থেকে আমাদের চিকেন নেকের এদিকে রয়েছে আসাম, তারপরে এই পাশে ত্রিপুরা বা আরও যে অঞ্চলগুলো আছে, এই সবগুলো বিশেষত ল্যান্ডলক অঞ্চল যেটাকে বলা হয়, যে অঞ্চলে সমুদ্র অঞ্চল নাই এবং না থাকার কারণে তাদের খুব কষ্ট হয়, তারা আলাদা হয়ে যাবে। ওই দিক থেকে চায়না, ওরা তো চাইয়া আছে, বুঝতে পারছেন? ওরা বলবে চায় থাকোস কেন, কী কবু ক, ঠিক আছে, তুই কইলি আমি কবু হ, বিষয়টা ওই গানের মতো আসলে, ঠিক আছে। তো চায়নাও আছে। সামগ্রিক বিবেচনায় ভারতের আমাদের চেয়েও ছোটো একটা দেশে হামলা করার সক্ষমতা নাই, একদমই নাই। এবং ভারতের আরও বেশ কিছু অঞ্চল লেন্দুব দর্জির দ্বারা মানে যে অঞ্চলটা হারাইলো, ভারত অ্যাকোয়ার করলো, সেই অঞ্চলটাও আবার আগের জায়গায় ফিরে যাবে, ঠিক আছে। এগুলো হলো বাস্তবতা। এই বাস্তবতা ভারতকে মানতে হবে, ইন্ডিয়ানদেরকে মানতে হবে। একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে বলি, ইন্ডিয়ানরা বললো না যে আমাদেরকে আর হাসপাতালে চিকিৎসা দেবে না, ভারতকে প্রণাম করতে হবে, এগুলো বললো। মানে নতুন খবর হলো কলকাতার একটি হাসপাতাল তারা ঘোষণা দিয়েছে বাংলাদেশিরা চিকিৎসা করতে গেলে 10% ডিসকাউন্ট দেবে, ঠিক আছে। তো ইন্ডিয়ানরা আপনার হলো, আমাদের অনেক বিকল্প আছে কিন্তু ইন্ডিয়ানদের বিকল্প নাই। আমরা ইচ্ছা করলেই পেঁয়াজ চায়না থেকে কিনতে পারি, মিশর থেকে কিনতে পারি, পাকিস্তানও তো বিক্রি করে আমাদের কাছে, মায়ানমারের পেঁয়াজ আছে, যে কোনো জায়গা থেকে আমরা পেয়ে যাবো, আমার টাকা আছে আমি পেয়ে যাবো, ঠিক আছে। কিন্তু ভারতের বিক্রি করার জন্য খুব বেশি স্পেস আছে এমনটা না। হ্যাঁ, এবং এখন একবার পাকিস্তানের জাহাজ আসছে বাংলাদেশে, দফায় আরও আসবে। আপনাদেরকে বলি যে বাংলাদেশের সামরিক ক্ষেত্রে আমাদের তো মানে অস্ত্র তৈরি কারখানা আছে, আমাদের সামরিক বাহিনী সম্ভবত নিয়ন্ত্রণ করে। এই অস্ত্র তৈরি কারখানার মানে এই যে বন্দুক, AK-47 রাইফেল বা যে জিনিস সরকারিভাবে তৈরি করা হয়, এগুলো তো সব আমরা তৈরি করতে পারি না, কিছু জিনিস মানে কিনে আনতে হয়, ঠিক আছে। আমি সরকারকে উদ্দেশ্য করে বলবো, পাকিস্তানের যেই আপনার হলো অস্ত্র তৈরির সক্ষমতা, বাংলাদেশের আপনার সক্ষমতা হচ্ছে অনেক বেশি, এবং তারা এমনি একটা কামারশালা, সেখানেই একটা বন্দুক, অস্ত্র, AK-47 রাইফেল তারা বানিয়ে ফেলে। তো আপনারা আমাদের অস্ত্রাগার সমৃদ্ধ করার জন্য পাকিস্তানের এই ছোটো মানে অস্ত্র তৈরির যে কামারশালাগুলো আছে, এগুলোকে আপনারা হেল্প নিতে পারেন বাংলাদেশের অস্ত্র ভান্ডার সমৃদ্ধ করার জন্য। শুধু তাই না, আমি তো মনে করি যে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ তার সার্বভৌমত্ব যেহেতু সংকট তৈরি হয় মাঝেই, ভারত যেহেতু ষড়যন্ত্র করে, আমাদের অ্যাটমিক পাওয়ারটা পাওয়া খুবই জরুরি। এটা আমি মনে করি পাকিস্তান হেল্প করতেই পারে। একটা রাষ্ট্র হিসেবে বাংলাদেশের হাতে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে কিছু মিসাইল থাকবে, সমস্যা কি, কোনো ক্ষতি আছে? আমি যদি কোনো সময় আক্রান্ত হই, আমার তো আত্মরক্ষার অধিকার রয়েছে, সারা বিশ্বের সকল দেশের আছে। এই জায়গাগুলো রাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয় তাহলে হয়ে যাবে, আর রাষ্ট্র যদি মনে করে না এগুলো দরকার নাই তাহলে দরকার নাই, ঠিক আছে। কিন্তু সার্বভৌমত্বের যে সংকট তৈরি করলো গত কয়েকদিনে ভারত, এই যে বাংলাদেশে ঢুকে পড়তে চাই, ঠিক আছে। আমরা তো আমাদের ওই সীমান্ত এলাকার বাংলাদেশি ভাইদেরকে বলছিলাম ওরা শুধু বাংলাদেশে ঢুকতে দাও, ঢুকলে ঢোকার পরে কি করা লাগবে তোমরা করবা,
এটা আমরা বলে আমাদের একটা প্রস্তুতি ছিল এখানে, হ্যাঁ, যে বাংলাদেশে ঢুকবে, উগ্রতা ছড়াবে, হ্যাঁ, একটা প্রস্তুতি ছিল, ওরা টের পাইতো, হ্যাঁ, ওদের পুলিশ ওদেরকে থামাই দিয়েছে যদিও, হ্যাঁ। তো এই হলো বিষয়। ভারতের আগ্রাসন বিরোধী লড়াইয়ের একটা আপডেট বলবো। এই আপডেটটা হলো শুক্রবার 3:30টায় গণমিছিল হবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে। আমরা এই আগ্রাসনগুলোর স্থায়ী সমাধান চাই। আমি আজকে জনাব তারেক রহমান স্যারকে ধন্যবাদ দেব এবং ভালোবাসা জানাই। আপনি যে বলেছেন আমাদের নদীর অধিকার, পানির অধিকার বুঝে পাওয়ার জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করবেন, স্যার অনেক ধন্যবাদ। আমরা এইগুলোই কিন্তু প্রত্যাশা করি আপনাদের কাছ থেকে, যে আপনাদের কাছ থেকে সঠিক লড়াইটা আপনারা করবেন, এবং আমার আত্মবিশ্বাস সবসময় আপনার উপর ছিল, এখনও আছে। এইটা কিন্তু হলো গণতন্ত্রের মা বেগম জিয়া, তারও সিদ্ধান্ত ছিল যে আন্তর্জাতিক আদালতে উনি পানির হিসার জন্য মামলা করবেন, বিশেষত তিস্তার পানির হিসাব। এবং এই ঘোষণা দেওয়ার পরেই কিন্তু উনি আর ক্ষমতায় থাকতে পারলেন না। আওয়ামী লীগ অস্বস্তি শুরু করলো, ভারতীয় ষড়যন্ত্র শুরু হলো, 1/11 ঘটনাগুলো আসলো, এগুলো সেই অসমাপ্ত চাহিদা, এটা জনাব তারেক রহমান স্যার আপনাকে এটা পূরণ করতে হবে। আমি বিশ্বাস করি আপনারা এটা পারবেন, আপনাদের সেই ফিটনেস রয়েছে বাংলাদেশে একটা শক্তিশালী দল হিসেবে, এবং আমরা অনেক দলের কাছ থেকেই ভারতের আগ্রাসন বিরোধী লড়াইটা প্রত্যাশা করি। মজার ব্যাপারটা হলো, একটা কথা আছে আমাদের কুমিল্লার ভাষায়, ক্ষেতের চাক্কা খেতে ভাঙে লাইলে তোলে না। কারণ আপনার হাতে যখন ক্ষমতা ছিল, আপনি ক্ষমতাকে প্রয়োগ করে যা যা করছেন, সময়ের পরিবর্তনে একই জিনিসগুলো আবার আপনার সাথেই ঘটা শুরু করেছে। তো মানুষের মধ্যে স্বাভাবিক একটা কী বলা যায়, কমন চরিত্র আছে। যখন আমি অন্যায় করি, আমার কাছে মনে হয় না এটা তো ন্যাচারাল বা এটা নর্মাল, আর আমার সাথে যখন অন্যায় হয় তখন মনে হয় যে তার উপরে খোদার গজব পড়ুক, বিষয়টা অনেকটা এরকম টাইপেরই। তো যাই হোক, এই মুহূর্তে সর্বশেষ বাংলাদেশ আওয়ামী লীগের যিনি সভানেত্রী, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ একটা অস্ত্র ছিল বাংলাদেশের মানুষকে বা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে, পরিকল্পিতভাবে হোক অথবা সামহাও ফোন আলাপগুলো ফাঁস করা হোক, যেভাবেই হোক, তার ফোন আলাপগুলো নিয়ে মানুষের মধ্যে কৌতূহল বা আগ্রহ ছিল। আর এই ফোন আলাপগুলো বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতিকে কখনো এরকম দোলাইতো, আবার কখনো ধরেন কাঁপাইতো। এই যখন সিচুয়েশন, সরকার তো পড়ছে হার্ডলাইনে, যে আসলে পরিস্থিতি যেভাবেই হোক কন্ট্রোল করতে হবে। কয়েকবার চেষ্টা করছে হয়তো ভারতের সাথে, আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে যে ভারতে শেখ হাসিনাকে চুপ থাকতে বলেন, তিনি তো চুপ থাকছেন না, বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছেন। আর এই বক্তব্যগুলো বাংলাদেশের মূল স্ট্রিমিং যে মিডিয়া আছে, গণমাধ্যম আছে, ইউটিউব, ফেসবুকে প্রচারিত হতো। তো এখন দিন শেষে শেখ হাসিনার জন্য একদম ফাইনালি 16 ঘাটে আটকানোর জন্য নতুন সিদ্ধান্ত আসছে। তবে এই সিদ্ধান্তটা বিএনপির অনেক নেতাকর্মীদের বিরুদ্ধে ছিল, একসময় জামাতের জন্য ছিল। লাস্ট 15 বছরের অধিকাংশ সময় তারেক রহমানের কোনো বক্তব্য দেশের মিডিয়া প্রচার করে নাই, এখন ঢুকলেই জামাত আর বিএনপির বক্তব্য। তো এবার এই ফাঁদে শেখ হাসিনাকে আটকানো হয়েছে। মানবতা বিরোধী অপরাধের মামলার আসামি শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য, তবে এখানে শব্দটার মধ্যে একটা ইস্যু আছে, বিদ্বেষমূলক। তিনি যদি দেশ জাতির উদ্দেশ্যে কোনো পজিটিভ বক্তব্য দেন, সম্ভবত সেটা প্রচার করা যাবে, কারণ এখানে কোরআন কোড বলা হয়েছে বিদ্বেষমূলক বক্তব্য। ওই যে টুস করে ঢুকে পড়বো, অথবা ওই যে কি বলে, ট্রাম্পের ছবিটা লাগে বা ছবি থাকে না, এরকম যে ভেজাইলা বক্তব্যগুলো, ওই রকম বক্তব্যগুলো গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব এবং টুইটার, সাবেক বর্তমানে এক্স, সেখানে প্রচার না করতে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এটা আওয়ামী লীগের আমলে করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তো আমাদের গতকালকে বিচারপতি গোলাম মর্তুজার নেতৃত্বাধীন 2 সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশন টিমের আবেদনের প্রেক্ষিতে আপনার এই আদেশ দেওয়া হয়েছে। এছাড়া এই বিষয়ে এই স্ট্রিমিং যেগুলো আছে বা মিডিয়া প্ল্যাটফর্ম, এগুলোকে যারা কন্ট্রোল করে, সরকারের যে সেক্টর, সরকারের যথাযথ কর্তৃপক্ষকে অতি দ্রুত এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। সেই সঙ্গে আগে যত বক্তব্য তিনি দিয়েছেন, গেল বেশ কয়েকটা বক্তব্য, সেই বক্তব্যগুলো আপনার এই মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে, তথ্য মন্ত্রণালয় এবং আইসিটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে মাননীয় আদালত। ভবিষ্যতে যেন শেখ হাসিনার কোনো ধরনের হেট স্পিচ সম্প্রচার বা প্রকাশ না হয়। তার পজিটিভ বক্তব্য দিলে সেটা গণমাধ্যম প্রকাশ করতে পারবে। হেট স্পিচ বলা হয়েছে, ঘৃণামূলক, বিদ্বেষমূলক অথবা ভেজালমূলক যে সকল বক্তব্য আছে, সেগুলো যেন সম্প্রচার বা প্রকাশ না হয়, সেই জন্য ট্রাইব্যুনাল আদেশ দিয়েছেন। ট্রাইব্যুনাল আরও বলেছেন, বিদ্বেষমূলক বক্তব্যের কারণে মামলার বিচারের সময় সাক্ষী এবং ভুক্তভোগীদের ট্রাইব্যুনালে আনা যাবে না, তারা ভয় আসবেন না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বলছেন, আমরা আবেদনটি করেছিলাম একজন আসামির হেড স্পিচের বিষয়ে, তিনি হলেন শেখ হাসিনা, কারণ এখন পর্যন্ত শুধু ওনার হেড স্পিচগুলো আমাদের কাছে আছে, যেগুলোর প্রমাণ পেয়েছি, এগুলো তদন্তকে বাধাগ্রস্ত করবে। তো আপনার অলরেডি এই ইস্যুতে ফেসবুক, এক্স, ইউটিউব সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের কাছে লিখিতভাবে ট্রাইব্যুনালের আদেশটি পৌঁছানো হবে বলেও জানিয়েছেন প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান। এখন এটা যদি পৌঁছানো হয়, তো সেক্ষেত্রে আওয়ামী লীগের যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেখানেও কিন্তু ওনার কোনো বক্তব্য সম্ভবত প্রচার করতে পারবে না। ইউটিউব বা মেটা তাদের কমিউনিটির অংশ হিসাবে হয়তোবা এই ভিডিওগুলো আপলোড করতে দেবে না, বা দিলে কয়েক ঘন্টা পরে সেগুলো অটো ডিলিট হয়ে যাবে। দৃশ্যপটটা জাস্ট হচ্ছে 6 মাস আগে পড়ে, গেল 6 মাস আগে তারেক রহমানের কোনো বক্তব্য প্রচার করা, তারপর হচ্ছে জামাতের কোনো বক্তব্য প্রচার করা, যেমন কষ্টসাধ্য দুঃসাধ্য ছিল, টেলিভিশন করে নাই, ঠিক সেম জিনিসটাই এখন শেখ হাসিনার জন্য সামনে চলে আসছে। দেখা যাক এখন আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড মিডিয়া প্ল্যাটফর্মে কীভাবে করেন, এটা সময় বলে দিবে। তবে ইউটিউব, ফেসবুকের যে সকল অংশগুলো বাংলাদেশের বাইরে, সেখানে অনেক কিছু করা যায়, যেমন সাংবাদিক ইলিয়াসের ভিডিও নিয়ে সরকার বহু ট্রাই করছে, কিন্তু বন্ধ করতে পারে নাই। এই দেশের একমাত্র আওয়ামী লীগ ছাড়া, শেখ হাসিনা ছাড়া, ফ্যাসিবাদের দোসর ছাড়া কারোর সাথে জঙ্গিবাদের সম্পৃক্ততা নাই। আমি শুরুতেই একটা কথা বলে নিতে চাই যে বাংলাদেশে 5ই আগস্টের জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে রাজনৈতিক এবং ধর্মীয়, আপনি এই দুইটা বিষয়ও যদি উল্লেখ করেন, কোনো কারণেই বাংলাদেশে কোনো হিন্দু সম্প্রদায় কিংবা সনাতনী ধর্ম অবলম্বী অথবা অন্য ধর্মের কোনো মানুষের উপরে কোনো আঘাত এই দেশ থেকে করা হয়নি। এখন বলতে পারেন তাহলে কারা করেছে?
যদি কোনো জায়গায় কোনো ধরনের ছোট ছোট ঘটনা কেউ ঘটিয়েও থাকে, সেটার সাথে আপনি সম্পৃক্ততা খুঁজে পাবেন আওয়ামী লীগের এবং তাদের প্রেতাত্মাদের। কারণ হচ্ছে তারা 5ই আগস্টের পরে হতভম্ব হয়েছে। তারা ভাবতে পারে নাই যে বাংলাদেশে এরকম একটি বিজয় ছাত্র জনতা সাধারণ মানুষরা অর্জন করবে। সে কারণে এই বিজয়কে মেনে নিতে তারা না পেরে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আপনি দেখেন, আওয়ামী লীগের যদি একটি রাজনৈতিক দলই হয়, তাহলে তার আলোচ্য বিষয় থাকবে সারা বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে। কিন্তু গত 3 থেকে 3.5 মাস আপনি যদি আওয়ামী লীগের পেজ পর্যালোচনা করেন, কিংবা শেখ হাসিনা কিংবা তাদের আওয়ামী লীগের লোকজনের বক্তব্য পর্যালোচনা করেন, তাহলেই বুঝতে পারবেন যে একটি পরিকল্পিত উপায়ে তারা এই কাজটিকে ব্যবহার করার চেষ্টা করছে। কারণ তাদের মুখে এখন শুধুমাত্র সনাতনী ধর্ম ছাড়া আর কোনো কথাই নাই। তাদের কাছে এখন শুধুমাত্র চিন্ময়ের মুক্তি ছাড়া আর কোনো কথাই নেই। তাদের কাছে এখন শুধুমাত্র হিন্দু ভাইদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আক্রান্ত হওয়ার খবর ছাড়া আর কোনো খবরই নাই। অথচ এই বাংলাদেশে আমাদের এখানেই বিজ্ঞ আলোচকদের মধ্যে 2-1 বলারও চেষ্টা করেছেন যে বিগত প্রায় 16 বছর পর্যন্ত এই আওয়ামী লীগের আমলেই বিভিন্ন জায়গায় সনাতনী ভাইরা, অন্য ধর্মাবলম্বী ভাইরা কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, জুলুমের শিকার হয়েছে। আপনি জানেন যে স্পষ্ট করে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশের কোন রাজনৈতিক দল আওয়ামী লীগ ব্যতীত, সে বিএনপি হোক, জামাত হোক, হেফাজত হোক, চরমনাই হোক, আলেম হোক, অন্য বিভিন্ন মতাদর্শের মানুষ হোক, কেউ সনাতনী ভাইদের গায়ে একটা টোক্কা পর্যন্ত মারে না। এবং মারে না, এটা তাদের স্বভাবজাত চরিত্র, এটা তারা বিশ্বাস করি মারে না, যেটা আমাদের কিন্তু মারে না, এটা হয়তো আপনার অঞ্চলে না হতে পারে। না, এটা আমার না, সমগ্র বাংলাদেশের সমগ্র, যে বললাম সমগ্র বাংলাদেশের চিত্রটাই সাগর ভাই এটা। এই যেটাই ঘটছে বলে আপনার কাছে মনে হচ্ছে এটা আওয়ামী লীগের পরিকল্পনার অংশ হিসেবে ঘটনা হচ্ছে, তারা করছে, তারা না সেটা না। যদি আমি বলছি, যদি তারা কিছু করে থাকে, তারা যেমন এখন আপনার চিন্ময়কে কেন্দ্র করে আপনি দেখেন সাইফুলকে হত্যাকাণ্ড ঘটালো। এখন ঘটনা তো ঘটিয়ে ফেলেছে, এই অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করেছে। আপনারা এই সাইফুলকে হত্যার দায় অন্তত ওখানে আরো 20 জন দাঙ্গা লাগলে 20 জন ভিন্ন ধর্মের মানুষদের হত্যা করা যেত, কিংবা সেখানে বড় ধরনের একটি সমস্যা ক্রিয়েট হতে পারতো। কিন্তু আপনারা দেশের কোনো মুসলিম সমাজ কিংবা রাজনৈতিক বিরোধী মতের মানুষ কিংবা আলেম ওলামা কেউ কারো গায়ে কোনো টোক্কা দিয়েছে? দেয়নি। এটাই হচ্ছে আমাদের সৌন্দর্যতা। শেখ হাসিনা কিন্তু ওইটা চেয়েছে। শেখ হাসিনা চেয়েছে যে কোনো মূল্যে যদি কাউকে হত্যা করা যায় কিংবা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যায়, তাহলে এটার বিপরীতে গিয়ে আমরা সারা বাংলাদেশে একটি দাঙ্গা সৃষ্টি হয়ে যেতে পারে, হাঙ্গামা সৃষ্টি হয়ে যেতে পারে। আমি সে কারণে প্রথমেই বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ, আলেম সমাজকে ধন্যবাদ জানাই যে তারা সর্ব জায়গায়, খুতবায়, মসজিদে, বিভিন্ন জায়গায় এবং রাজনৈতিক ব্যক্তিরা তারা সচেতনতার পরিচয় দিয়েছে, যেটা রহমানী ভাই একটু আগে টাচ করার চেষ্টা করেছেন, যে চাইলে এই দেশে কত কিছুই তো করা সম্ভব, কিন্তু কেউ কিছু করছে না। এর কারণটা কি? কারণ আমরা জানি এটা একটা পরিকল্পনার অংশ হিসেবে শেখ হাসিনা ঘটাচ্ছে। শেখ হাসিনার একটাই কার্ড এখন হাতে বাকি, সেটা হচ্ছে এই হিন্দু ভাইদের অথবা সংখ্যালঘু ভাইদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচারের কোনো একটা যদি সৃষ্টি করে কিছু দেখাতে পারে, এটাই তার বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি দেখাবে। অথচ আজকে যদি আপনি মনে করেন যে হিন্দু ভাইরা নির্যাতনের শিকার, তাহলে তো চিন্ময়কে কেন্দ্র করে চট্টগ্রামে হিন্দু ভাইদের উপরে আক্রমণ হওয়ার কথা হয়নি তো। সেখানে হিন্দু ভাইদের ওখানে উল্টো আপনার সেনাবাহিনীর পোশাক, সেনাবাহিনীর সদস্যদের গায়ের মধ্যে অ্যাসিড মেরে হিন্দু ভাইরা যে আক্রমণটা করেছে, তারপরে আপনার হাজারিগলিতে যে গাঞ্জামটা করেছে, তারপরে এই প্রিজন ব্যাংককে কেন্দ্র করে সমগ্র জায়গায় মানুষগুলোকে জমায়েত করে সেখানে যে বিশৃঙ্খলা তৈরি করেছে, এর বিপরীতে কোনো কিছু যদি আপনি দেখাতে পারেন, তাহলে রাজনীতি ছেড়ে দিব নাই। তারপরেও এই সমালোচনার কারণটা কি? এটাই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র, যে মিথ্যাকে শত শত হাজার হাজার বার বলতে বলতে আপনার মতো মানুষের কাছে সত্য হিসেবে উপস্থাপন করবে। তাই আপনিও আমাকে জিজ্ঞেস করছেন, অথচ আপনি বলতে পারবেন না, ইউ ডোন্ট হ্যাভ এনি এভিডেন্স, কিন্তু তারপরেও এটা বলতে বলতে তারা মিথ্যাটাকে এভাবে করে প্রতিষ্ঠিত করতে চায়। আজকের বাংলাদেশের জুলাই বিপ্লব হয়েছে 5ই আগস্টের আগ পর্যন্ত যে মানুষগুলোর হত্যার শিকার হয়েছে তার সংখ্যা 2000-এর অধিক। কিন্তু আওয়ামী লীগ প্রমাণ করতে চাচ্ছে যে তারা এই হত্যাকাণ্ডটি ঘটাই নাই। কত বড় আল্লাহওয়ালা তাহাজ্জুদ গুজারি নেত্রী, উনি পাশের দেশে বসে, মানে মোনাফিকের তো একটা সীমানা থাকে, শয়তানির তো একটা সীমানা থাকে। মানুষ মারার পরেও তিনি পরিকল্পনা আটছেন যে এই মানুষগুলো নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে মারা হয়েছে। আজকের নিউজ, কত বড় অথর্ব, কত বড় অসভ্যতা, কত বড় মিথ্যাচার। এইভাবে একটি দেশের বিরুদ্ধে সকাল সন্ধ্যা তারা কুৎসা রটাচ্ছে, আর আমাদের দেশের কিছু সনাতনী ভাইরা এই জায়গাটায় ব্যবহৃত হচ্ছে। আমি মনে করি না যারা ধর্মপ্রাণ সত্যিকার সনাতনী ভাই, যারা সত্যিকার ধর্ম পালন করে, তারা কখনোই বিশৃঙ্খলার সাথে সম্পৃক্ত হবে বলে আমার কাছে মনে হয় না। অবশ্যই একজন সংখ্যালঘু তার দাবি দাওয়া পূরণ করার জন্য দাবি পেশ করবে, আলোচনা পেশ করবে। আপনার এই টকশোতেই সম্ভবত কয়েকদিন আগে এ ব্যাপারে বলেছিলাম যে চিন্ময়ে যখন চট্টগ্রামে বক্তব্য দিয়েছে রিসেন্টলি, প্রত্যেকটা বক্তব্য মনে হয়েছে যে কারো না কারো ষড়যন্ত্রে ফাঁদে পাড়া দিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন। তিনি বলছেন আর্মি কেন, তিনি বলছেন হুজুর কেন পাহারা দেবে, তিনি বলছেন ছাত্রছাত্রী কেন পূজা মন্দিরে। তার মানে আপনি চাচ্ছেন যে শেখ হাসিনা তার আওয়ামী লীগের লোক দিয়ে পূজা মণ্ডপগুলোতে আগুন ধরিয়ে দিক, আর আপনি তারপরে ছবি তুলে বলবেন যে আমার নিরাপত্তা কেউ দেয় না। আপনি সংখ্যালঘু, এটা তো আপনাকে, মানে আমরা যদিও মনে করি না, আমরা মনে করি সবাই সমান, কিন্তু আপনারাই তো বলছেন যে সংখ্যালঘু। সেই রেফারেন্সে যদি আমি মনে করি যে আপনি সংখ্যালঘু, তাহলে আপনাকে নিরাপত্তা আমার দেশের ধর্মপ্রাণ মানুষ, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, সরকার দিয়েছে। 50টার অধিক অতিরিক্ত জায়গায় এবার পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছে। এরপরেও যেখানে আপনাদের জানানোর কথা কংগ্রাচুলেশন, ধন্যবাদ কিংবা অভিনন্দন এই সরকারকে, সেটা না করে উনি বলছে তারা কেন থাকবে, তারা থাকতে পারবে না। এখান থেকে তো মনে হয় শয়তানি। 2021 সালে শেখ হাসিনার পক্ষে বক্তব্য দিতে গিয়ে বলেছে যে ইসকন প্রতিষ্ঠিত হয়েছে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য। তো সাগর ভাই, আমার কাছে স্পষ্ট হচ্ছে এই দেশে হিন্দু ভাইদেরকে শেখ হাসিনা ক্ষমতায় থাকতেও ব্যবহার করে, ক্ষমতা থেকে চলে গেলেও ব্যবহার করে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবগুলো ভিডিও আপনারা দেখেছেন
জেনেছেন, বুঝেছেন, তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ওবায়দুল কাদের বাংলাদেশ থেকে পালিয়ে ভারত চলে গিয়েছেন, কিন্তু শেখ হাসিনার সাথে দেখা করতে পারছেন না, সাক্ষাৎ করতে পারছেন না। কারণ শেখ হাসিনার পতনের পিছনে অধিকাংশ দোষ সেটা হলো ওবায়দুল কাদেরের। ওবায়দুল কাদেরই কিন্তু ছাত্রলীগকে প্রথমে উস্কানি দিয়ে উস্কে দেয়, তারপরেই কিন্তু তারা মাঠে নেমে উল্টাপাল্টা বা হেলমেট বাহিনী সেজে উল্টাপাল্টা কাজ শুরু করে। আর তারপর থেকে কিন্তু এই যে গণ অভ্যুত্থান শুরু হয় এবং এক পর্যায়ে এক দফা এক দাপি শেখ হাসিনা তুই কবে যাবে, শেখ হাসিনা চলেও গেল। যেই শেখ হাসিনা বাংলাদেশে আলেম ওলামাদেরকে অত্যাচার করেছে, বিএনপি, জামাত, শিবির এদেরকে যেই পরিমাণ নির্যাতন করেছে, অত্যাচার করেছে, খুন করেছে, গুম করেছে, তাদেরকে জেলখানায় নিয়ে নিয়ে তাদেরকে টর্চার সেলে নিয়ে আয়না ঘরে নিয়ে যেভাবে শাস্তি প্রদান করেছে, অবশেষে ঠিক উল্টোটাই এখন তার সাথে ধীরে ধীরে ঘটতেছে। তার এমপি মন্ত্রীরা যারাই ছিল তারা কিন্তু সকলেই ইতিমধ্যেই আটক হয়েছে, যারা দেশে ছিল। আর যারা কুত্তার মতো পালিয়ে গিয়েছে তারাই হয়তো একটু লুকিয়ে ছাপিয়ে আছে। তবে সকলের নামে বড় বড় যে সমস্ত লিডাররা ছিল তাদের নামে কিন্তু হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে। যে কোনোভাবে কিন্তু তাদেরকে গ্রেপ্তার হবে, দেশে ঢুকলেই আটক হবে, আর আটক হলেই কিন্তু রিমান্ডে যাবে। রিমান্ডে যদি তার দোষী সাব্যস্ত হয়, গলায় ফাঁসি দিয়ে কট খাইয়ে ঝুলিয়ে দিবে। যেই ডক্টর ইউনূসকে হাসিনা সরকার পানিতে চুবানোর কথা ভেবেছিল, চিন্তা করছিল, সেই ডক্টর ইউনূস এখন সরকার। যেই তারেক জিয়াকে বাংলাদেশে আসার জন্য বলতো যে কুলাঙ্গার তারেক তুই বাংলাদেশে আয়, সাহস থাকে, এখন কুলাঙ্গার হাসিনা তুই বাংলাদেশে আয়, সাহস থাকে। পুরোটাই উল্টো ঘটনা ঘটছে। তারেক রহমানের বক্তব্য আগে বাংলাদেশে প্রচার করা নিষিদ্ধ করে দিয়েছিল হাসিনা, এখন শেখ হাসিনার বক্তব্যই বাংলাদেশে প্রচার করা নিষিদ্ধ। কি একটা লীলা খেলা, তাই না? তো সব কিছু আল্লাহর ইচ্ছা ভাই, আল্লাহ যখন যা চায় তাই করে। তাই ক্ষমতার পাওয়ার পাইয়া, বাহাদুরি পাইয়া, সিয়ার গড়তল একটা সিয়ার পাইয়া লাফালাফি করা ঠিক না। যেই দশাটা হয়েছে শেখ হাসিনার, তো আগামীতে যারা নির্বাচনে আসবেন, সে যাই হোক, জামাত ইসলাম হোক, বিএনপি হোক বা অন্য কোনো দল হোক, বলবো যে গোয়ার তলে সিয়ার পায়া লাফালাফি করেন না। পরিণতি যে কোনো সময় ঘুরতে পারে, গণেশ উল্টে যেতে পারে। ওই জন্য সঠিকভাবে সমাধান, সঠিকভাবে দেশ চালাবেন, কোরআন দিয়ে দেশ চালাবেন, দেখবেন সারা জীবন ক্ষমতায় থাকবেন, একটা মানুষ ভুল ধরার সুযোগটুকু পাবে না। তো ভালো থাকবেন। আর পুরো ভিডিওটি কারা দেখলেন, কথাগুলো কারা শুনলেন, একমত কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।